স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেনীতে নতুন করে প্লাবিত 10 গ্রাম, নোয়াখালীর পরিস্থিতি উন্নতি, এখনো পানিবন্দী বহু মানুষ। আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি রিজভির। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন মলিন হবে, মত হাসনাত আব্দুল্লাহর। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কাঁচামরিচের কেজি উঠেছে 300 টাকায়। ক্রেতাদের ক্ষোভ, বৃষ্টিতে সরবরাহ সংকট, বলছেন বিক্রেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলাবদ্ধ রয়েছে অধিকাংশ এলাকা। ফেনীর পরশুরাম উপজেলায় উজানের পানি কিছুটা নামলেও ফুলগাজী, ছাগলনাইয়া এখনো কোমর পানির নিচে। নতুন করে আরও 10টি গ্রাম প্লাবিত হয়েছে। বানভাসীদের সহযোগিতায় নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিকে ভোলায় টানা বৃষ্টিতে কৃষি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট। ফেনীর পরশুরাম উপজেলা থেকে উজানের পানি নামতে শুরু করলেও ফুলগাজী ও ছাগলনাইয়া এখনো কোমর পানির নিচে। কমপক্ষে 112টি গ্রামের লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। এখনো স্বাভাবিক হয়নি ফেনী, পরশুরাম ও ফেনী ছাগলনাইয়া মহাসড়কে যান চলাচল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর রক্ষাবাঁধের 30টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বানভাসীদের জন্য 164টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 8133 জন আশ্রয় নিয়েছেন। ঘরের ভিতরে পানি একাডো হয়েছে, আর এমনি সবগুলা ডুবে গেছে। ওই ইয়াতে সামনে রাস্তার ভিতরে এক বুক হয়েছে পানি। আমাদের এলাকা পানিটা গত পরশু থেকে আসে, এখনো কেউ বাড়তি আছে। পানি গান্ধী নিষ্কাশন যেন দ্রুত হয়, আর আপনার কি কদিনে জনগণে কষ্ট পাইতে আছে, চোর ডাকাত বাড় গেছে। আমাদের এখানে ধান চাষ হইতে, পুকুরে মাছ চাষ হইতে আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে। নোয়াখালীর পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও জেলার 8টি উপজেলার নিম্নাঞ্চলে পানি বেড়েছে। এতে বিভিন্ন উপজেলায় 466টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 বানভাসী আশ্রয় নিয়েছেন। বন্যার পানি বসতবাড়ি থেকে না কমায় ভোগান্তিতে সাধারণ মানুষ। কিছু নেই, মারি নেই, হইরের মতো হানিতে বাসি রান্নাঘরের সাইডের মতো কেউ নেই। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগতি সহ উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল এখনো পানিতে তলিয়ে রয়েছে। এদিকে গত এক সপ্তাহের বৃষ্টিতে ভোলা শহরের বিভিন্ন এলাকা সহ জেলার 7 উপজেলার নিম্নাঞ্চলে পানি কমেনি। এতে জেলার 2000 হেক্টর জমিতে আমনের বীজতলা ও 850 হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া 250 হেক্টর ঘের ও 400 হেক্টর পুকুরের মাছ ভেসে গেছে। তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসন করার জন্য উপজেলা কৃষি অফিসারকে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে মিলেমিশে তাতে তাৎক্ষণিকভাবে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রতিটা উপজেলায় আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সবসময় আমাদের চাষি ভাইদেরকে প্রশিক্ষণের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকি, অতিবৃষ্টিজনিত কারণে বা বন্যার সময় যাতে আমাদের চাষি ভাইরা তাদের ঘের এবং পুকুরের চতুর্দিকে নেট দিয়ে মাছকে রক্ষা করতে পারে। আমরা সেই পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সার্বিকভাবে আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। বাগেরহাটেও 1092টি চিংড়ির ঘের ও মাছের পুকুর ভেসে গেছে। তলিয়ে গেছে 1376 হেক্টর ফসলি জমি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের লামা উপজেলায় পর্যটন কেন্দ্র ও রিসোর্ট সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ফেনী ও নোয়াখালীর পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মীরা। পরশুরাম থেকে পানি অনেকটা নেমে গেলেও মানুষের বাড়িঘরে এখনও পর্যন্ত হাঁটু পানি রয়েছে। ফুলগাজী উপজেলার উঁচু স্থান থেকে পানি কিছুটা নেমেছে, কিন্তু নিচু এলাকা, ভাটির এলাকায় কিন্তু এখন পানি রয়েছে। প্রশাসনের সূত্রে আমরা জেনেছি বিভিন্ন উপজেলায় কিন্তু তাদের উদ্ধার তৎপরতা চলছে এবং এ পর্যন্ত প্রায় 8500-এর মতো মানুষজন বিভিন্ন আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছে। কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে আমরা জেনেছি ত্রাণ যে তৎপরতা চালাচ্ছে, যে ত্রাণ সহযোগিতা করা হচ্ছে তা চাহিদার তুলনায় 1-2% হবে না। কারণ অবস্থা প্রায় জায়গায় যেসব জায়গায় আমরা গিয়েছি কোনো জায়গায় আমরা ত্রাণ সামগ্রী পেয়েছে বলে এমন কিছু পাইনি। গত কাল রাত থেকে বৃষ্টি কিছুটা কমলেও এখানে নোয়াখালীর যে পৌর এলাকাগুলো রয়েছে, পৌর এলাকাগুলো থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে গ্রামের অঞ্চলে যে রাস্তাঘাট রয়েছে এবং
বাড়িঘরের উঠোন রয়েছে, আঙ্গিনা রয়েছে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত পানিতে সয়লাভ হয়ে আছে। তো আপনারা আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটিতে কিন্তু এখনও পরিমাণ প্রায় কোমর পরিমাণ পানি রয়েছে তাদের রাস্তায়। তো স্থানীয় লোকজন যেটি বলছে যে আসলে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক না থাকা এবং বিভিন্ন স্থানে যে খালগুলোর উপর বেশাল জাল নির্মাণ, জাল বসানো এবং বিভিন্ন স্থানে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে আসলে কিন্তু ওই খালগুলো দিয়ে যেভাবে আসলে পানি নেমে যাওয়ার কথা সেভাবে না নামার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাগরের লঘুচাপ কেটে যাওয়ায় আগামী কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম, কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। 14 জুলাই পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর সারা দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টিপাত কম হওয়ার যে টেন্ডেন্সি, এটা আগামী আর 2-3 দিন থাকবে। তারপর মনে করেন আজকে হলো 11 তারিখ, 14-15 তারিখের দিকে আবার বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি কিছুটা বাড়তে পারে। বর্ষাকাল যেহেতু বৃষ্টিপাত হবে, তবে ভারী বৃষ্টিপাত যেটা সেটা হওয়ার সম্ভাবনা নাই। পরপর 2 বছর ফেনীতে কেন আকস্মিক বন্যা হচ্ছে তার আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছেন এটা নিয়ে গবেষণা করা প্রয়োজন। আগাম সতর্কতা দেয়া না গেলে আগামীতেও ফেনীতে মানুষের দুর্ভোগ বাড়বে। রিপোর্ট করছেন ফাহিয়ান হামিম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বন্যা শুরু হয়েছে। ফেনী ও নোয়াখালী শহরের মূল জায়গা পানিতে তলিয়ে গেছে। মানুষের দুর্ভোগের শেষ নেই। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আগামীকাল শনিবার পর্যন্ত জেলার দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। টিউবওয়েলগুলো পানির তলে, টয়লেটগুলো পানির তলে, রান্নাবান্না করতে পারতেছি না, বাড়িঘর ফার্নিচার সব নষ্ট হয়ে গেছে। গত 24-এর বন্যায়ও আমাদের ঠিক মাত্রার উপরে চলে আসছিল। এখন বাঁধগুলোর নির্মাণ হয় না। প্রতি বছরে সবাই বলে নির্মাণ করবে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ফেনীতে বন্যা কেন বাড়ছে এ নিয়ে প্রয়োজন আরও গবেষণার। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আকস্মিক বন্যা পূর্বাভাস ব্যবস্থা। ফেনী জেলাতে অতীতের তুলনায় আকস্মিক বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে ফেনী জেলার বন্যা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তো সেই হিসাবে বর্তমানে অবশ্যই সময় এসেছে যে এখানে বন্যা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া। তো বিষয়ে আরও গবেষণা প্রয়োজন যে এটা আসলে ফ্লাড রিস্কটা আসলে কতটুকু বাড়ছে বা এটার মেইন প্রধান কারণগুলো কী। তবে দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে আর কি ফেনী জেলাতে বন্যা ঝুঁকিটা মাত্রাটা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বন্যা মোকাবেলায় বন্যার পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন ও বন্যা মোকাবেলা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে। ফ্লাড ফোরকাস্টিং ওয়ার্নিংকে আরও শক্তিশালী করতে হবে। যেসব দেশের সাথে আমরা ট্রান্সবাউন্ডারি রিভার বেসিন আছে সেই তথ্যপত্র শেয়ারিংটাও বাড়াতে হবে এবং বাঁধগুলিকে শক্তিশালী করা। অনেক পুরানো বাঁধ এবং বাঁধগুলির ক্যাপাসিটিও অনেক সময় দেখা যাচ্ছে যে ভালনারেবল হয়ে গিয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, এখনও ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যারা সুযোগ পেলেই আবারও ফুঁসে উঠবে। এসব দোসরদের বিচারে অন্তর্বর্তী সরকার দ্রুতই কার্যকর ব্যবস্থা নেবেন প্রত্যাশা জানান রিজভী। দেশের অর্থনৈতিক অবস্থান ভালো না উল্লেখ করে তিনি গার্মেন্টস ও কলকারখানা চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে, এটা তো বিভ্রান্তি তৈরি হচ্ছে। কেন এই জিনিসটা আপনারা এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? জনগণকে দিতে হবে, তার ফিরিয়ে দিতে হবে তার ক্ষমতা, অর্থাৎ তার মনোনীত সরকার গঠন করতে হবে। তার কাছে দাবি করুন কি সংস্কার করতে হবে, যেটা জনগণের প্রয়োজনীয়, জনগণের উপকারে লাগবে, সেই সংস্কার করবে। নির্বাচনের আগে সংস্কার চাইলেও অন্য দল সংস্কার নস্যাৎ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জুলাই পদযাত্রায় যশোর সফরের প্রথম কর্মসূচি হিসেবে সকালে শহরের 4 খাম্বার মোড় এলাকার একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় আয়োজিত অনুষ্ঠানে অভ্যুত্থানে শহীদ 4 জনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। একই সময় কথা
কথা বলেন ৭৩ জন আহত এবং তাদের পরিবারের সদস্যদের সাথে। আহতরা যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের দাবি জানান। দুপুরে স্থানীয় মডেল মসজিদে নামাজ শেষে সেখান থেকে পদযাত্রার কথা রয়েছে এনসিপি নেতাদের। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে, বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক, যশোরে এনসিপির কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী রাহুল রায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি জসকোট মোড়, এই মোড়ে আসলে তারা পথসভায় মিলিত হবেন এবং সেই প্রস্তুতি চলছে। আমরা স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে ঠিক 2টার দিকে যে পদযাত্রা সেটি শুরু হবে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এই স্থানে এসে তারা পথসভায় মিলিত হবেন। পথসভায় যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং স্থানীয় সহ আশপাশ জেলার যে নেতৃবৃন্দ রয়েছেন তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং এরই মধ্যে শহরের বিভিন্ন স্তরে তারা জমায়েত হয়েছেন এবং তারা নেতৃবৃন্দের সাথেই তারা কথা বলছেন এবং তাদের সাথেই আছেন। ওয়াশিংটনে 3 দিনের বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ হচ্ছে আজ। দেশটির স্থানীয় সময় সকাল 9টায় দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গেল 2 দিনের আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সে বিষয়ে উপস্থাপনা ও যুক্তিতর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটিভাবে একমত হয়েছে, কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আলোচনার ফাঁকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ট্রাম্প প্রশাসনের মন্ত্রী পদমর্যাদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউএস ট্রেডের রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে একান্তে বৈঠক করেন। তার সঙ্গে শুল্ক বিষয়ক আলোচনার পাশাপাশি দুই দেশের বাণিজ্য ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচ, সবজি, মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। 2-3 দিনের বৃষ্টিতে সরবরাহ সংকটে দরের এমন ঊর্ধ্বগতি বলছেন বিক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কারওয়ান বাজার পরিচিত পাইকারি বাজার হিসেবে, যেখানে দিন চারেক আগে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে মানভেদে 60 থেকে 100 টাকায়, অথচ আজ দর উঠেছে 280 থেকে 320 টাকায়। এই অস্বাভাবিক দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। কাঁচামরিচ যদি কিনতে হয় 300 টাকা কেজি, এটা তো আসলে আমাদের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত, আমাদের জন্য তো এটা আসলে খুবই কষ্টদায়ক। এক সপ্তাহ আগে তো মোটামুটি ভালোই কম ছিল, আস্তে আস্তে বাড়তেছে। এটা খুব বেশি হয়ে যাচ্ছে আর কি, যেটা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়। এই সপ্তাহে একটু দাম বাড়ছে, এটা বর্ণার কারণে দাম বাড়ছে। একইভাবে সরবরাহ সংকটের অজুহাতে প্রায় সব ধরনের সবজির কেজি প্রতি দর বেড়েছে 15 থেকে 20 টাকা। বেগুন, পটল, বরবটি সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। আসছে কথা ঠিক, মাল কম আসছে, এতদিন বেড়া লস খাইছে, আজকে অনেক ব্যাপারীরা কম মাল আনছে বাজারে, এই কারণে মালের একটুটা দাম 10 থেকে 15 টাকা বেশি। বাড়ার কারণ হচ্ছে টানা 3-4 দিন বৃষ্টি, দেশেও বৃষ্টি, ঢাকাও সব জায়গায় বৃষ্টি, পানি হওয়ার কারণে সবজি সরবরাহ কম থাকার কারণে সবজির দাম বেশি। গেল কয়েক মাস মুরগির দর কিছুটা কম থাকায় স্বস্তি ছিল ভোক্তাদের, এখন ফের দর বাড়তে শুরু করেছে। ব্রয়লারের দামে খুব একটা পরিবর্তন না হলেও সোনালী মুরগির দর বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। টানা বৃষ্টি হইতেছে তো আপনার মালটা আসতে পারতেছে না, যার কারণে আপনার ওই বাজারে একটু মাল কম আসার কারণে আপনার বাজারটা একটু শর্ট হইতেছে, এই কারণে দামটা বাড়ছে। সাধারণ মানুষের জন্য তো স্বস্তি না, এটা অস্বস্তি। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 50 থেকে 70 টাকার মতো বেড়েছে সব ধরনের মাছের দাম। বৃষ্টি আর বন্যার কারণে আমদানি কম, তাই দরও বেশি বলছেন বিক্রেতারা। খাল বিলে পানি হয়ে গেছে প্রচণ্ড, তো পানির কারণে মাছ ধরা খায় না, মাছ মনে করেন গেছে গেলে মলিয়া। বৃষ্টির কারণে মাছ ধরতে পারতেছে না, এর জন্য মাছের দাম প্রত্যেক মাসেই 50 টাকা 70 টাকা এরকম বেশি। এদিকে মাসখানেক আগের বেড়ে যাওয়া দামেই চাল বিক্রি হতে দেখা গেছে এই বাজারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে 20 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত যানজট তৈরি হয়, যা এখনও অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃষ্টির কারণে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ ও বিশ্ব রোড মোড় এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এছাড়া 4 লেনের কাজ চলমান থাকায় মহাসড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। আমরা তো মৌলভীবাজার থেকে আসছি, রাত 10টার সময় গাড়ি ছাড়ছি,
গাড়ি ছাড়ার ফলে এখানে আসার ফলে রাইতেছে একটা 10টা বাজে উঠেছিলাম থেকে বাসে এই গ্রামের মধ্যে করে মনে করো 8 পড়তে লাগবে অনেক দূর মনে করো হাঁটতে আসতেছে এরকম মনে করো গরুতে দেখতে পারি মনে রাস্তা যতটুকু সম্ভব রাস্তা ভাঙ্গা এই কারণে আমরা জামটা বেশি বুক করতেছি আমরা ঘন্টায় ঘন্টা জামা পরে থাকি এবং কালকে আসরতে জামা পড়ছিলাম ঢাকা রসুনদের থেকে এমন মধ্যে বিশ্ব রাইতে আমার প্রায় 9টা বাজে। চট্টগ্রামের শাখা ছাত্রদলের কমিটি দেয়াকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জুয়েট ক্যাম্পাসে রাজনীতির প্রতিবাদে ছাত্ররা স্লোগান দেন ও বিক্ষোভ করেন। গতকাল জুয়েট ছাত্রদলের শাখা কমিটির একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানায় ছাত্ররা। রাতের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। ছাত্রদল ও শিবিরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে চলবে না বলে ঘোষণা দেয় সাধারণ ছাত্ররা। জুয়েট ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, একটি খসড়া কমিটি করা হয়েছিল কিন্তু তা বাতিল করা হয়েছে। 2023 সালের 7 আগস্ট ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে জুয়েটে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতি। সহিংসতা, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও বিভিন্ন ধরনের অপকর্মের কারণে ছাত্র রাজনীতি বন্ধের আওয়াজ তুলে সাধারণ ছাত্ররা। রাজধানীর সূত্রাপুর কাগুজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 1.5 বছরের শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছেন। দগ্ধের স্বজনেরা জানান, সূত্রাপুর কাগুজিটোলায় 5তলা ভবনের নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। রাতে সবাই ঘুমিয়েছিলেন, এমন সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। বাণী ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, ভ্যান চালক রিপনের শরীরের 60%, তার স্ত্রী 45%, তার সন্তান তামিমের 42%, রিপনের বাবা রোকন 60% ও মায়ের 63% দগ্ধ হয়েছে। কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। একই পরিবারের 5 জন অগ্নিদগ্ধ হয়ে আমাদের হাসপাতালে আসেন রাত 3টা নাগাদ। আমরা 5 জনকেই হাসপাতালে ভর্তি রেখেছি এবং ওনাদের 5 জনেরই মেজর বার্ন এবং 5 জনেরই শ্বাসনালী পড়েছে, যার জন্য 5 জন রোগী আসলে আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা 5 জনকেই এসডিওতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেও গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার একদিনেই নিহত হয়েছেন কমপক্ষে 82 জন প্যালেস্টাইনি, আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার দেইর আল বালাহ এলাকায় বোমা হামলায় নিহত হন অন্তত 15 জন। নিহতদের মধ্যে 10 জন শিশু। এই প্রাণহানির ঘটনা এমন এক সময় ঘটল যখন একদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে রাফা শহর থেকে প্যালেস্টাইনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ ফের আটকে গেছে আদালতে। আদেশটি সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত। অন্যদিকে এবার কানাডিয়ান পণ্যের ওপর 35% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে বলেন, 1 আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর নতুন এই শুল্ক আরোপ করা হবে। পাল্টা ব্যবস্থা নিলে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এর আগেও কানাডার কয়েকটি পণ্যের 25% শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই ঘোষণা এমন এক সময়ে আসলো যখন দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মেয়েদের অনূর্ধ্ব 20 সাফ ফুটবলের উদ্বোধনী ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারিনায় খেলা শুরু হবে বিকাল 3টায়। অনূর্ধ্ব 20 দল হলেও বাংলাদেশ স্কোয়াডে জাতীয় দলের 8 ফুটবলার রয়েছেন। জাতীয় দলের অধিনায়ক আফিদা আছেন নেতৃত্বে। ভারত এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে আগেই। বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ অংশ নিচ্ছে নেপাল ও ভুটান। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। সর্বাধিক পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। মেয়েদের বয়সভিত্তিক এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ফেনীতে নতুন করে প্লাবিত 10 গ্রাম, নোয়াখালীর পরিস্থিতি উন্নতি, এখনো পানিবন্দী বহু মানুষ, আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি রিজভির। সংস্কার ছাড়া ভোট হলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন মলিন হবে, মত হাসনাত আব্দুল্লাহ। এবং রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, কাঁচামরিচের কেজি উঠেছে 300 টাকায়। ক্রেতাদের ক্ষোভ, বৃষ্টিতে সরবরাহ সংকট বলছেন বিক্রেতারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।